সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া অবৈধ অভিবাসন প্রত্যাশীদের 12%ই বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, দুর্যোগে 2022 সালে এদেশের 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটি আরও জানায়, 13 বছরে বাংলাদেশের প্রবাসী আয় বেড়েছে $10.5 বিলিয়ন বেশি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে যারা মারা যাচ্ছে তার 12% বাংলাদেশি বলা হচ্ছে, তাহলে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে কত শতাংশ, সেটি বলা সম্ভব কিনা? কত শতাংশ বাংলাদেশি? না, সেটা পুরোপুরি এভাবে বলা যাচ্ছে না, কারণ কথা হচ্ছে যে যারা যান এভাবে তারা তো একেবারে তথ্য উপাত্ত দিয়ে সবসময় যান না। অনেক সময় তারা তথ্য গোপন করে বা তাদেরকে যারা প্ররোচিত করে বিভিন্ন দেশের দালাল চক্র, বাংলাদেশ সহ, তারাও তাদেরকে তথ্য গোপন করতে পারে। কাজে সরকারিভাবে কোনো নথিপত্র সেভাবে থাকে না। দুঃখজনক ভাবে হলো এই সংখ্যাগুলো আমরা জানতে পারি কখন, যখন কেউ সমুদ্র ডুবে হয়তো মারা যাচ্ছেন অথবা উদ্ধার হচ্ছেন সমুদ্র থেকে, তখন। কিন্তু যারা পালিয়ে চলে যেতে পারছেন সেই সংখ্যা কিন্তু তখন বোঝা যাচ্ছে না। কাজেই আমরা ধারণা করতে পারি যে IOM এর রিপোর্ট যে সংখ্যাগুলো বলছে তার চেয়ে আসলে বেশি, এবং যেটার আসলে সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত নেই। তবে এই যে তথ্য দেওয়া হচ্ছে, এই তথ্য কিন্তু একেবারে নতুনও না। আমরা গত 2-3 বছরে আরো বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘের সংস্থাগুলো একই ধরনের রিপোর্ট দিয়েছে যে দেখা যাচ্ছে যে আফ্রিকার কোনো কোনো দেশ অথবা যুদ্ধ বিধ্বস্ত আছে এরকম কোনো কোনো দেশের থেকে যারা যাচ্ছে ইউরোপের দিকে পাড়ি জমাচ্ছে, তার সাথে বাংলাদেশি কোনো কোনো ক্ষেত্রে আফগান বা পাকিস্তানিরাও থাকছে। অর্থাৎ আমাদের এই অঞ্চলের মানুষের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি সারা বিশ্বের অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। তো সেখানে এটা আরো রিইনফোর্স হচ্ছে, IOM এর রিপোর্টটা থেকে আরেকটু পোক্ত হচ্ছে তথ্যটি, যে এটি অনেক রকম ভাবে তারা তথ্য সংগ্রহ করে থাকেন। কাজে সেটাকে একটা সম্মিলিতভাবে বলা যেতে পারে যে এর চেয়ে বেশি, তবে সেটার সঠিক সংখ্যাটা বলা আসলে সম্ভব না। আরেকটি বিষয় একটু জানতে চাই যে অবৈধভাবে যারা নিয়ে যাচ্ছে তারা কি সবাই বাংলাদেশি কিনা, নাকি এটি একটি আন্তর্জাতিক চক্র? আপনি যেটা বলছেন এটা আন্তর্জাতিক চক্র, এবং যে কারণেই এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। আপনাদের যে প্রতিবেদনে এখানে আমাদের মাননীয় মন্ত্রীও সেই কথাটি বলছেন, সমন্বিত উদ্যোগ দরকার। আমরা প্রত্যক্ষভাবে যেটা দেখি, বিভিন্ন আন্তর্জাতিক বা UN এর সংস্থাগুলোর সহায়তায় কিছু কিছু এরকম কারিগরি সহযোগিতা থাকে, প্রকল্প নেওয়া হয়, যেটার মাধ্যমে বিশেষ করে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বর্ডার ফোর্স গুলোকে সমন্বিত উদ্যোগে তারা এই অপরাধী চক্রকে ট্র্যাক করার চেষ্টা করে, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা সফলকাম হয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে। কিন্তু সংকট হচ্ছে যে এগুলো প্রকল্প ভিত্তিক, এটা নিয়মিত কোনো চুক্তি, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তিও সেভাবে নেই, যা এই পুরো রুটটা যেহেতু অনেকগুলো দেশকে কভার করে, অনেকগুলো দেশের সীমান্ত এবং সীমান্ত বাহিনীগুলো সেখানে জড়িত, এটার এখন পর্যন্ত তেমন কোনো কার্যকরী দীর্ঘস্থায়ী নেটওয়ার্ক বা সচল কোনো প্রক্রিয়া হয়নি। প্রকল্প ভিত্তিক ভাবে হয়, এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এই অপরাধী চক্রগুলো কিন্তু কোনো প্রকল্পের আওতায় তো করছে না, তারা নিয়মিতভাবে এই কাজগুলো করছে। করোনাকালীন সময় সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই সুযোগগুলো তারা তখন থেকে নেওয়া শুরু করছে, এবং সেটা ক্রমবর্ধমান, আমরা এটা বলতে পারি। জি, সরকারিভাবে বিদেশে যাওয়ার সংকট কোথায়? তা না হলে কেন মানুষ অবৈধভাবে আসলে যেতে চায়? সেখানে কিছুটা আমাদের তথ্যের অভাব আছে যারা যেতে চান। আরেকটি হচ্ছে যে আমার যোগ্যতার জায়গা। দেখুন, ইউরোপের কথা যখন আমি বলছি, ইউরোপে কিন্তু একেবারে খুব স্বল্প প্রশিক্ষিত মানুষের যাওয়া কঠিন। আমরা যাদের কথা শুনি যাচ্ছেন তাদের মধ্যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও আছেন, কিন্তু এনারা হয়তো এমন হতে পারে যে তাদের যোগ্যতা অনুযায়ী তারা একেবারে পরীক্ষা দিয়ে বা IELTS দিয়ে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাবে অথবা পেশাগতভাবে কোনো চাকরিতে যোগদান করবে, সেইভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করেননি। কাজে তারা যেভাবে ভাবছেন যে ঠিক আছে, কোনোভাবে আমি একটি দেশে যাই, ইউরোপের একটি দেশে যাই, এবং সেখানে গিয়ে আমি কোনো একটা ব্যবস্থা করব। এটির প্রবণতাটি এই কারণে আছে যে ইউরোপের বেশ কিছু দেশে অন্তত গত 20 বছর ধরে এভাবে অনেকে গেছেন, অথবা বিভিন্ন ধরনের ভিসায় গেছেন। সেটা বেড়াতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেখানে দিয়ে অবৈধ হয়ে গেছেন। কিন্তু পরবর্তীতে এক ধরনের শিথিলতা কিছু কিছু ইউরোপের দেশ মাঝে মাঝে তারা বরণ করে নিতে চান বিভিন্ন দেশের মানুষকে, তখন কিন্তু তাদেরকে বৈধ করে নেন। এই বৈধ করে নেওয়ার প্রক্রিয়ায় ইতালি, স্পেন, তারপর আরো বেশ কিছু দেশে রয়েছে, যেটা মানুষকে উদ্বুদ্ধ করে যে আমি দরকার হলে বেআইনি ভাবে যাই,
একটা কোনো ব্যবস্থা সেখানে গেলে হয়ে যাবে। কাজে ওই দেশগুলো অবশ্যই তারা এটা অধিকারের জায়গা থেকে চিন্তা করে যে একজন মানুষ যখন যাচ্ছে কোনো দেশে, তার নিশ্চয়ই কোনো না কোনো সংকটের কারণেই সে এসছে, তো তারা সেই সুযোগটা দিয়ে থাকেন। এবং অনেক ক্ষেত্রে কিছু মানুষ সেটাই মনে করেন যে ঠিক আছে, একটা পর্যায়ে কিছু ব্যবস্থা হয়ে যাবে। জি, বুঝতে পেরেছি। জনাব আসিফ মুনির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।